নমস্কার, টিভি9 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি দিশা। আজ চালিয়ে খেলোর আরও একটা পর্ব নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজ আমরা কথা বলবো বেঙ্গালুরু ভার্সেস পাঞ্জাব নিয়ে। আজ কথা বলবো বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক প্রান্তিক দেবের সঙ্গে। প্রান্তিক দা, এক কথায় বলতে গেলে এই বেঙ্গালুরু আর পাঞ্জাব কিন্তু পিঠোপিঠি অবস্থানই রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে বিগত 17 বছরে এই দু দলের কোনো দলই কিন্তু ট্রফির মুখ দেখেনি। তো সেই হিসেবে এই দুই দলকে ডার্ক হর্স হিসেবেই দেখা হচ্ছে। ট্রফির মুখ দেখেনি, তার প্রধান কারণ হচ্ছে এদের কারোর কোনো কনসিস্টেন্সি নামের বস্তুটার সঙ্গে কোনো যোগ ছিল না। চমক চটক, বড় প্লেয়ার, কোটি কোটি টাকা ইনভেস্ট, বিরাট বড় বড় নামের পেছনে দৌড়নো, সব হয়েছে, কিন্তু ব্যালেন্স বলে বস্তু ছিল না। আইপিএল এর ট্রফির লিস্টটা যদি খুলে দেখো, মুম্বাই 5টা, চেন্নাই 5টা, কলকাতা 3টে, এই যে বিষয়গুলো হয়েছে না, তার ওই কলকাতার 3টে, কলকাতার প্রথম 2টো এবং চেন্নাইয়ের 5টা আর মুম্বাইয়ের 5টা না, তার কারণ হচ্ছে একটা কোর টিম, একটা ব্যালেন্স টিম, একটা প্রপার কম্বিনেশন, যেটা পাঞ্জাব কোনোদিন করে উঠতে পারেনি। মাঝে মধ্যে চমক দিয়েছে একটা খুব ভালো দল তৈরি করে। আবার ব্যাঙ্গালোরতে একই, ব্যাঙ্গালোরকে চিরকাল ক্রিকেট বিশ্লেষকরা বলেন মাথা ভারী টিম, প্রথম 1, 2, 3, 4, তারপর থেকে আর কেউ কিছু করার নেই। তা এইবার পাঞ্জাব আমি বলবো যে খরাটা কাটিয়েছে, মানে এই যে ট্যাগ লাইনটা ওদের ওপর, মাথা ভারী বলো বা চমকের টিম, চটকের টিম বা একটা বোগাস টিম মাঝে মধ্যে, তো এই সমস্ত যে ট্যাগগুলো ছিল সেই ট্যাগগুলো কাটিয়ে এবার পাঞ্জাব কিন্তু একটা অদ্ভুত ব্যালেন্স টিম তৈরি করেছে, অ্যাটাকিং টিম তৈরি করেছে এবং পারফরমেন্সে আমি বলবো ধারাবাহিকতা আছে, যথেষ্ট ধারাবাহিক পারফর্ম করছে এবং খুব ভালো একজন ক্যাপ্টেন সিলেকশন হয়েছে। কেকেআর ম্যাচটাই যদি ধরি, মানে ওই রান যে ডিফেন্ড করা যায় আর ওই রানে কলকাতাকে আটকে দেওয়া যায়, ব্যাটিং না পারলেও বোলিংয়ের হাত ধরেও ম্যাচ জেতা যায়, এই বিষয়গুলো কিন্তু পাঞ্জাব প্রুভ করেছে। এবার যদি বলো ব্যাঙ্গালোরের কথায়, ব্যাঙ্গালোরের কনসিস্টেন্সি বা টিমের ব্যালেন্স আগের বারের থেকে এবার একটু বেটার এই জন্য বলছি, তার কারণ এবারের টিমটা না খুব মাথা ভারী নয়। হ্যাঁ, অবভিয়াসলি বিরাট কোহলি ফিল্ড সল্ট ওপেন করছে, তারপর টিমটায় যদি বলো খুব বড় তারকা নাম, মানে খুব ইম্প্যাক্ট বিরাট ট্যাগ নিয়ে আসবে এরকম প্লেয়ার হয়তো নেই মিডল অর্ডারের দিকে যদি আসি, কিন্তু তাও ওভারঅল যেই টিমটা আছে সেই টিমটা কিন্তু পারফর্ম করতে জানে। রাজাত পাতিদার ভালো নাম, ক্রুণাল পান্ডিয়া যথেষ্ট ভালো নাম, তো এই জায়গাটায় টিম ডেভিড আছে বিদেশিদের মধ্যে, তো এই জায়গাটায় ওরা এবার কিছুটা অ্যাডভান্টেজের জায়গায় আছে, তুলনায় টিমটার ব্যালেন্স অন্যান্য বারের তুলনায় অনেকটা বেটার। তো শেষের কথাটা শুরুতে বলে দিই, তুমি আমাকে শেষে প্রশ্ন আবার করবে যে কাকে এগিয়ে রাখছো। আমি দুটো টিমের ব্যালেন্স নিয়ে যখন কথা বললাম, আমি বলছি দুটো টিমের মধ্যে ব্যালেন্স বেশ ভালো, অন্যান্য বারের তুলনায় দুটো ব্যালেন্স বেশ ভালো। হাড্ডাহাড্ডি লড়াই হলেও আমার মতে কোথাও এগিয়ে থাকবে একটু পাঞ্জাব, তাদের ব্যালেন্সটা একটু বেশি ভালো, এদেরও ভালো, ওদেরটা একটু বেশি ভালো। তবে বেঙ্গালুরুর ওপেনিং জুটির প্রতি মনে হয় একটু বেশি ভরসা রয়েছে দলের, কারণ গত ম্যাচেও আমরা সেটাই দেখেছি রাজস্থানের বিরুদ্ধে, মানে তাদের ওপেনিং জুটি সল্ট আর কোহলির জুটি বলতে গেলে পুরো ম্যাচটাকেই এগিয়ে নিয়ে গিয়ে প্রায় শেষের পথে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছিল। ব্যাঙ্গালোর চিরকালই তাই, আজ থেকে নয়। ব্যাঙ্গালোরের হিস্ট্রিতে প্রথম 3টে বড় প্লেয়ারের নাম হচ্ছে বিরাট কোহলি, ক্রিস গেল, এবি ডিভিলিয়ার্স, ঠিক আছে? প্রথম 3, 4 বা এবি ডিভিলিয়ার্স পরের দিকে। এই চিরকাল ব্যাঙ্গালোর না, ওই যে একটু আগে বলছিলাম ওদের টিমের সাথে একটা মাথা ভারী ট্যাগ জুড়ে থাকে, যে মাথাটা খুব ভারী হয়, কিন্তু তারপর কোথাও না খেইটা হারিয়ে যায়। তো এবারও ওই রাজাত পাতিদারের ওপর অনেক বেশি নির্ভরশীল মিডল অর্ডারটা। তো সেই জায়গায় বিরাট কোহলি ফিল্ড সল্ট, তুমি যেটা বলছো একদমই ঠিক, মানে টি-20 ক্রিকেটে সবসময় বড় রান চেস করার কথাই বলো বা বড় স্কোর বোর্ডে দাঁড় করানোর কথাই বলো, দুটো ক্ষেত্রেই না ওই ওপেন যারা করে 1, 2, 3 বা ফার্স্ট ডাউন যে নামে, এই 3 জনের মধ্যে কাউকে একটা একটু লম্বা খেলতে হয়। কেউ যদি একটা লম্বা খেলতে পারে তাহলে দেখা যায় রানটা চেস করা ইজি হয়, বা ব্যাটিং ফার্স্টে করলে স্কোর বোর্ডে একটা বড় রান দাঁড় করানো যায়। তো সেই জায়গা থেকে ফিল্ড সল্ট, বিরাট কোহলি হলো প্রথম বাজি। বিরাট কোহলি তো ছেড়ে দাও, ভারত কেন বিশ্বের শ্রেষ্ঠ ব্যাটসম্যান, তো বিরাট কোহলি যখন থাকবে তার উপর এক্সপেকটেশন থাকবে, বিরাট কোহলি থাকলে অপোনেন্ট চাপে থাকবে, এই জিনিসগুলো তো খুব স্বাভাবিক হবে। তো সেটাই বলছি যে বিরাট কোহলি, ফিল্ড সল্ট, তারপর তুমি যেটা এক্ষুনি বলছিলে যে কোথাও খেই হারিয়ে যাওয়ার একটা চান্স আছে, সেই চান্সটা থেকেই যায়, এবারও সেই চান্স আছে। ওরা যতটা লম্বা করতে পারবে সেটা টিমের জন্য ততটা ভালো। তো
এবারের ম্যাচে কি বিশেষ নজর আমাদের ক্যাপ্টেন আইয়ারের ওপরে থাকতে পারে? কারণ আমরা দেখেছি গত ম্যাচে কেকেআরের বিরুদ্ধে 0 রানেই আউট হয়ে গিয়েছিলেন। দেখো, শ্রেয়াস আইয়ার 0 রানে আউট হয়েছে না হয়েছে এটা ফ্যাক্টর নয়। ক্যাপ্টেন্সির প্রেশারটা ওর ওপর অন্তত আর পড়ে না। মানে অনেক ক্ষেত্রে যেমন বলা হয় যে ক্যাপ্টেন্সির প্রেশারে প্লেয়ার খেলতে পারছে না, তো ওর ক্ষেত্রে আমি সেটা দেখি না, কারণ ও যথেষ্ট পলিশড ক্যাপ্টেন, অলরেডি যথেষ্ট পলিশড ক্যাপ্টেন। আর টিমটাকে যেভাবে সামলাচ্ছে, টিমের মধ্যে কিন্তু বড় নাম আছে, বিদেশি বড় নাম আছে, ঠিক আছে, মানে ওর থেকে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়াররাও আছে। তো সেই ওভারঅল জায়গাটাকেও যেভাবে সামলাচ্ছে, কেকেআরেও ঠিক যে সেইভাবে সামলেছিল, তো ক্যাপ্টেন্সির প্রেশারটা ওর ওপর খুব একটা নেই। এবার তুমি যদি বলো ফর্মের কথাও, যথেষ্ট ভালো ফর্মে আছে, কিন্তু ভালো ফর্মে থাকা প্লেয়ারেরও 1-2 দিন ব্যাট চলে না। আগের দিন কেকেআরের এগেনস্টও 0 রানে আউট হয়েছে, আমরা প্রত্যেকে দেখছি, কিন্তু 0 রানে আউট হওয়ার পেছনে রামানদীপের একটা অসাধারণ ক্যাচ কিন্তু দায়ী। মানে হয়তো ওই 50-50 চান্সেসগুলো যারা নিতে পারে তাদের অ্যাডভান্টেজ হয়, তো রমনদীপ কিন্তু 50-50 চান্সটা নিয়েছিল। এবার যদি রমনদীপের জায়গায় অন্য কোনো ফিল্ডার থাকতো, সে ওই ক্যাচটা নাই ধরতে পারতো, সেক্ষেত্রে শ্রেয়াস আমরা বলতে পারি না, আবার হয়তো 50-60-70 কিছু বা সেঞ্চুরি কিছু একটা করে ফেলতে পারতো, আউটও হয়ে যেতে পারতো। তো শ্রেয়াস একটা ম্যাচে আউট হয়েছে বলে, 0 রানে আউট হয়েছে বলে আমার মনে হয় না ওর মাথায় আদৌ কোনো আকাশ টাকাশ ভেঙে টেঙে পড়বে। তো যাই হোক, ও এখন ভালো ফর্মে আছে, ভালো পারফরমেন্স ওর থেকে আবারও আশা অবভিয়াসলি করব। আমার মনে হয় না ওই একটা 0 কিছু যায় আসবে তাতে, বরং তার থেকে যেই পারফরমেন্সটা করে গোটা টিমটা জিতে এসছে, সেই পারফরমেন্স ওদের অনেক বেশি বুস্ট করবে। তবে আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি পাঞ্জাবের গত ম্যাচটা দেখি এই কেকেআরের বিরুদ্ধে, আমরা বলবো যে পাঞ্জাবের ব্যাটিং ছিল ততই বছর, আর অন্যদিকে কেকেআর ততই খারাপ পারফর্ম করছিল। কেকেআর খারাপ পারফর্ম করছে, আমি তোমাকে বলেছিলাম যে চেন্নাইয়ের আগেও তোমার সাথে যেদিন কথা হচ্ছিল, যে চেন্নাইয়ের এগেনস্টে কেকেআরের জয়টাকে বিরাট বড় করে দেখার কোনো কারণ নেই। তার একটাই কারণ হচ্ছে চেন্নাই খুব খারাপ খেলেছিল। যখন আমি কোনো টিমের পারফরমেন্সকে না, বা কোনো টিম জিতলো সেই বা হারলো, সেই জয় বা হারটা না দেখতে হয় যে আমি কিভাবে জিতলাম কিভাবে হারলাম, আমার পারফরমেন্সটা কেমন হলো। অনেক সময় দেখা যায় একটা হাড্ডাহাড্ডি 5 রান 6 রানে হেরে যাওয়া ম্যাচ যে কোনো টিমকে প্রচন্ড বুস্ট করে, যে আমরা এইটুকু যখন করতে পেরেছি বাকিটাও করে দেবো। আবার অনেক সময় যে আমার অপোনেন্ট অত্যন্ত খারাপ খেললো, আমি একটা বিরাট জয় পেয়ে বসলাম, ওটাতে কিন্তু আমার ট্যালেন্টের পরীক্ষা হয় না কোনো। কেকেআর চেন্নাইয়ের ক্ষেত্রে ওটাই হয়েছিল। তাই আমার বারবার মনে হয়েছিল যে চেন্নাইয়ের এগেনস্টে কেকেআরের জয়টাকে অত বড় করে দেখার কিছু নেই, সেটা যে নেই সেটার প্রমাণ হয়ে গেল পাঞ্জাবের এগেনস্টে ম্যাচে। আর তুমি যেটা বলছো যে পাঞ্জাব যে একটা সব থেকে বড় প্লাস পয়েন্টের জায়গা তৈরি হয়েছিল কেকেআরের ম্যাচে, যেটা আরসিবি ম্যাচেও খুব কাজে আসতে পারে, সেটা হচ্ছে যুজবেন্দ্র চাহেলের ফর্মে ফেরা। একদম ঠিক আছে, কমেন্ট্রিতে প্রথম থেকেই ওকে হরভজন সিং এর কথা আমি বারবার শুনি, ইন্ডিয়ার গ্রেট স্পিনার হরভজন। তো ভজ্জি বারবার বলছিল যে ও না আগের ম্যাচগুলোয় বাঁচার চেষ্টা করছিল, অ্যাটাক করেনি অপোনেন্টকে, ডিফেন্ড করছিল, ও বাঁচার চেষ্টা করছিল যে তো 4 না খায়, ও 6 না খায়, একটা ঠিকঠাক ইকোনমিতে বল করতে পারে। ইউজি চাহেলের বোলিং সেটা নয়, ইউজি চাহেল অ্যাটাক করবে, একটা 6 খেলেও পরের বলটা 6 মারানোর জন্যই প্লেয়ারকে লোভ দেখাবে, মারো 6, এগিয়ে আসো। এই লাস্ট ম্যাচে কেকেআরের এগেনস্টে ওটা করেছে। হরভজনের কথা বলো, প্রাক্তন ক্রিকেটারদের কথা, যাদের কথা শুনলাম, তারা প্রত্যেকে বলছে যুজবেন্দ্র চাহেল কিন্তু এইবার চাহেলের মতো বোলিংটা করেছে। আর এইবার আসি দ্বিতীয় কথায়, সেটা হচ্ছে চাহেলের প্রাক্তন হোম টিম আরসিবি। এই মাঠটাই চাহেলকে চাহেল বানিয়েছে। তো সেখানে চাহেল যখন খেলবে, তো হ্যাঁ, ওই তুমি যদি বলো আবার প্রতিশোধ বা মনের মধ্যে একটা জরুরি, সেসব এখন আর নেই, কারণ মাঝখানে দীর্ঘদিন কেটে গেছে, ওসব আর কোনো ফ্যাক্টর নয়। কিন্তু চাহেলকে আবার চাহেলের রূপে পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু আরসিবির ক্ষেত্রে একটু মাথা ব্যথা, এবং শ্রেয়াসের ক্ষেত্রে কোথাও একটু ঠান্ডা বাতাস শ্রেয়াসের জন্য আসবে, যে ওকে আমার টিমের স্ট্রাইক স্পিনারটা আবার ফর্মে। একদমই প্রান্তিকদা, আমাদের সময় একেবারেই শেষ বলতে গেলে। অসংখ্য ধন্যবাদ আরও একবার এত সুন্দর করে গোটা বিষয়টাকে তুলে ধরার জন্য। তবে বলতেই হচ্ছে, আজ এক কথায় আমরা পিঠোপিঠি 2 দলের খেলা দেখতে পাচ্ছি, সেই অপেক্ষায় থাকছি, নজরে থাকছে চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়াম। তাহলে আজ কি হয় আর কে বাজিমাত করে, সমস্ত কিছুর দিকে নজর থাকবে। পাশাপাশি এটা বলতেই হচ্ছে, অপেক্ষা আপনাদের আর আপডেট থাকছে আমাদের। আর বাকি আইপিএল সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি ডিটেলসের জন্য চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।